ক্লাস 12 আজ আমি পড়াবো নবম অধ্যায় ফর্মস অফ মার্কেট বা বাজারের প্রকার। তো তোমরা ক্লাস 11-এ বাজার সম্পর্কে কিছুটা পড়েছো, তো আজকে আরেকবার রিভিশন করিয়ে দিই যে বাজার কাকে বলে। তো বাজার কাকে বলে আমি পুরো বোর্ডটাকে দুভাগে ভাগ করেছি, এই একটা পার্ট, এই একটা পার্ট। তো আগে আমরা জেনে নিই বাজার কাকে বলে। তো তোমরা জানো বাজারে কি হয়, কারা থাকে? একদিকে থাকে ক্রেতা, আরেকদিকে থাকে বিক্রেতা। এবার ক্রেতা এবং বিক্রেতা যখন আসে তখন ক্রেতা এবং বিক্রেতা কি করে না, বিক্রেতা দ্রব্য এবং সেবা ক্রেতাকে দেয়, তাই তো? বিক্রেতা দ্রব্য এবং সেবা ক্রেতাকে বিক্রি করে, আর ক্রেতা এর বদলে কি করে? মূল্য বা দাম, এই দ্রব্য বা সেবার মূল্য বা দাম কাকে দেয়? বিক্রেতা। ক্রেতারা মূল্য বা দাম বিক্রেতাকে দেয়। তার মানে বাজার এমন একটা জায়গা যেখানে ক্রেতা এবং বিক্রেতা আসে, দ্রব্য এবং সেবা বিক্রি করে এবং কোনো না কোনো মূল্য ক্রেতারা বিক্রেতাকে দেয়। তো এইভাবে তো বাজারের সংজ্ঞা হয় না। তাহলে বাজারের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? বাজার কাকে বলে যদি আসে তাহলে কি হবে? তাহলে সংজ্ঞার উত্তরে হচ্ছে যে, আরেকবার আমি তোমাদেরকে বাজার কাকে বলে তোমরা 11-এ পড়েছো, কিন্তু 12-এ আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি, যেখানে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে এবং এটা খুব ইম্পর্টেন্ট পরিভাষার মধ্যে রাখা, যেটা আমি বলতে পারছি, নির্দিষ্ট মূল্যের নিয়ম। নির্দিষ্ট মূল্যের নিয়মে, মূল্যের নিয়ম মানে কি নির্দিষ্ট মূল্য কিন্তু বলছি না, নির্দিষ্ট মূল্যের নিয়মে। মূল্যের নিয়মে মানে ক্রেতা কত পরিমাণ কিনছে এবং বিক্রেতা সেই পরিমাণে কি দাম নেয়, এই জিনিসটা একটা নির্দিষ্ট নিয়মে চলে। মানে ক্রেতা কত দামে কোন বস্তুটা কি পরিমাণ কত দামে কিনবে, আর বিক্রেতা জানে যে ওই পরিমাণ বস্তুর আমি কি দাম নেব। তাই বলছে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট মূল্যে বলছি না, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মূল্যের নিয়মে ক্রেতা ও বিক্রেতা যখন দ্রব্য এবং সেবা কি করছে, ক্রয় বিক্রয় করছে বা লেনদেন করছে বা বিনিময় করছে, যে কোনো একটা ভাষা লিখলেই হবে। ক্রয় বিক্রয় কথাটা লিখে দিই, তোমাদের সহজ হবে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে তোলে। সামাজিক, কারণ আমরা জানি বাজার একটা সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক সম্পর্ক গড়ে তোলে তাকে মানে সেই সামাজিক প্রতিষ্ঠানকেও বলতে পারো বা সেই সম্পর্ককেও বলতে পারো কি বলা হয়? বাজার বলা হয়। দেখো ঠিক করে বোঝো, আমাদের প্রশ্ন থাকে
বাজার কাকে বলে? বাজার কাকে বলে? আচ্ছা, উত্তরটা কি হবে? নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে, একটা সময়েও থাকতে হবে, এবং নির্দিষ্ট মূল্যের নিয়মে। খেয়াল করো, মূল্য বলছি না, মূল্যের নিয়মে বলছি। মূল্যের নিয়ম মানে কি? কত পরিমাণ দ্রব্য কি দামে বিক্রি হচ্ছে, কত দামে ক্রেতা কিনবে আর কত দামে বিক্রেতা দেবে, এটা হচ্ছে মূল্যের নিয়ম। ক্রেতা ও বিক্রেতা যখন দ্রব্য এবং সেবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে তোলে, সেই সামাজিক প্রতিষ্ঠান বা সেই সম্পর্ককে বাজার বলা হয়। এটা একটুখানি নোট করে নেবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, যে এখনকার দিনে তোমরা বলবে বাজার নির্দিষ্ট স্থান কেন বলছে? আজকাল তো অনলাইনে অনেক কিছু কেনা বেচা করা হয়, ঠিক কথা। অনলাইনে কিনলেও একদিকে ক্রেতার উপস্থিতি থাকবে, একদিকে বিক্রেতার উপস্থিতি থাকবে, কোনো একটা নির্দিষ্ট মূল্যের নিয়মও চলতে পারে, এবং স্থান বলতে হয়তো মোবাইল দ্বারা মাধ্যমে, কিন্তু একটা তো সময় থাকবে যে এই সময়ের মধ্যে ক্রেতা ক্রয় করছে এবং এই সময়ের মধ্যে বিক্রেতা সেই জিনিসটাকে ডেলিভারি দিচ্ছে। তার মানে নির্দিষ্ট সময়েও ঠিক আছে। আর স্থান দুটো দু জায়গায়, কিন্তু মানে সম্পর্ক গড়ে উঠছে, কিন্তু যেই সম্পর্ক গড়ে উঠছে স্থানটা কি হচ্ছে, যে যখন ক্রেতা ক্রয় করার জন্য পরিমাণ এবং দ্রব্য বা সেবা বলে দিচ্ছে, সেই যখন বিক্রেতা দেখছে সেটাই হচ্ছে স্থান। তাহলে দুটো দু জায়গায় থাকতে পারে, কিন্তু ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি, দ্রব্য এবং সেবা ক্রয় বিক্রয় হচ্ছে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পর্ক গড়ে উঠছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এবং সেটা একটা নির্দিষ্ট মূল্যের নিয়মে চলে। তাহলে এইগুলো যদি থাকে, তাহলে এটাই বাজারের বৈশিষ্ট্য বা বাজার কাকে বলে। তাহলে এই গেল বাজার কাকে বলে। এবার এসো, তোমরা ক্লাস 11-এ পড়েছো যে বাজার কয় প্রকার। দ্রব্যের প্রকৃতি অনুযায়ী আমরা বাজার দেখেছি, সময়ের মেয়াদ অনুযায়ী দেখেছি যে দীর্ঘ সময়, অল্প সময়ের অল্প মেয়াদি বাজার বা দীর্ঘমেয়াদী বাজার, এইসব আমরা সময়ের ভিত্তিতে করেছি। আজকে তোমাদের যেটা 12-এর ভীষণ দরকার, যেহেতু তোমরা বিক্রেতার দিকটা আরও ভালো করে পড়ছো, রেভিনিউ পড়েছো, উৎপাদন পড়েছো ইত্যাদি, তো তোমাদের এখন দরকার যে কিভাবে প্রতিযোগিতা ভিত্তিতে বাজার শ্রেণীবিভাগ করা হয়। তো এবার এসো, প্রতিযোগিতার ভিত্তিতে আমরা দেখছি বাজারের এই শ্রেণীবিভাগ পাই। এই শ্রেণীবিভাগ কিসের ভিত্তিতে করা হচ্ছে? প্রতিযোগিতার ভিত্তিতে। প্রতিযোগিতার ভিত্তিতে কয় প্রকার? 4 প্রকার করেছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেটাকে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বলা হচ্ছে, জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। একচেটিয়া বাজার, যেটাকে মনোপলি বলা হয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেটাকে মনোপলিস্টিক কম্পিটিশন বলা হয়, এবং অলিগোপলি। এই 4 রকমের বাজার প্রতিযোগিতার ভিত্তিতে আমরা দেখতে পাই। এবার এক এক করে এসো আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। যদিও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য তোমাদের ডিটেলসে আমি 11-এ পড়িয়েছিলাম এবং লিখিয়ে পড়িয়েছিলাম, বলেছিলাম যে আর পড়াবো না, কিন্তু যেহেতু ভিডিও করছি সেহেতু একটা পূর্ণ ভিডিও দেওয়ার জন্য তোমাদের আবার আমি এই বৈশিষ্ট্যগুলো পড়িয়ে ফেলছি। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা কি? পূর্ণ প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এটাকে কি বলে? ক্যারেক্টারিস্টিক্স। এই বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে
অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। তোমরা এটা 11এই পড়েছো, এটা কোনো দ্বিমত নেই যে এখানে একটা দ্রব্যের অনেক ক্রেতা থাকে, অনেক বিক্রেতা। দ্বিতীয়ত হচ্ছে সমজাতীয় সকল বিক্রেতা এখানে ফার্ম বা ইন্ডাস্ট্রি যাই বলো না কেন, সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্য, হোমোজেনাস, সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। এটাকে কি বলে? হোমোজেনাস গুডস। কিরকম? যে যা বিক্রি করছে একটাই দ্রব্য সকলে বিক্রি করছে, তো সেই জন্য এটাকে বলা হয় সমজাতীয় দ্রব্য। তোমরা এটা 11-এ পড়েছো, সুতরাং এখানে আর বেশি কিছু আমি ডিটেলসে যাচ্ছি। 3 নম্বর কি? ফার্মের অবাধ, অবাধ মানে কেউ বাধা দেবে না, প্রবেশ এবং নির্গমন। নির্গমনটা মানে বেরিয়ে যেতে পারে। ফার্মের অবাধ, যে কোনো নতুন ফার্ম, তোমরা জানো একজন উদ্যোক্তাকে ফার্ম বলছি আমরা, একজন বিক্রেতাকে ফার্ম বলছি, কিন্তু অসংখ্য উদ্যোক্তা, অসংখ্য ফার্ম যদি একটা ইয়েতে আসে, অসংখ্য কেন একাধিক যদি আসে, সব ফার্মগুলো যে দ্রব্যটি তৈরি করছে সেই দ্রব্যটি উদ্যোক্তারা যদি মিলিতভাবে কাজ করে, যদি না সেটাকে একসঙ্গেই বলে ইন্ডাস্ট্রি। ফার্ম আর ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য তোমাদের আগে বলে দিয়েছিলাম যে একজন উদ্যোক্তাকে ফার্ম বলে, কিন্তু যখন একই দ্রব্য অন্যরাও বিক্রি করছে, একই ধরনের দ্রব্যের অন্য অন্য ফার্মগুলোকে মিলিতভাবে শিল্প বলা হয় বা ইন্ডাস্ট্রি বলা হয়। তো এই রকম ইন্ডাস্ট্রিতে যে কোনো ফার্ম, নতুন ফার্ম ঢুকতে পারে, আবার নতুন ফার্ম আবার বেরিয়েও যেতে পারে। যেমন আমি তোমাদের বলেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস, অসংখ্য অসংখ্য কোল্ড ড্রিঙ্কসের উদ্যোক্তারা রয়েছে, এই মাজা, থামস আপ, পেপসি ইত্যাদি ইত্যাদি নানা ব্র্যান্ডের রয়েছে। তারা যখন নতুন উদ্যোগ কোনো কিছু নতুন কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, তাহলে ওরা কোল্ড ড্রিঙ্কসের ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলো, আবার যখন খুশি যদি দেখে যে প্রতিযোগিতায় থাকতে পারছি না, যখন খুশি তারা উদ্যোগ বন্ধ করে বেরিয়ে আসতে পারে। তো ফার্মের অবাধ প্রবেশ এবং নির্গমন, এবং আর কি, ক্রেতা এবং বিক্রেতার বাজার সম্পর্কে একদম সচেতন থাকবে। তাহলে ক্রেতা, এগুলো আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে অনেকবার বুঝিয়ে দিয়েছি ক্লাসে। ক্রেতা ও বিক্রেতা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে, তাই তো? ক্রেতা এবং বিক্রেতা বাজার সম্পর্কে একদম পুরো সচেতনতা থাকবে। তারা জানবে যে কোন দ্রব্যের কি দাম, কি পরিমাণ আমরা নেব আর কি নেব এইগুলো। আর তোমরা জানো যে ক্রেতা যেমন বাজারের অতি ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে, তার সে যদি কোনো নির্দিষ্ট দামে কোনো পরিমাণ দ্রব্য সে যদি কিনতে না পারে তো কিনবে না, তা বা সে যদি কম কেনে বা বেশি কেনে, সেইটা সেই বাজার চাহিদার উপরে, তার ক্ষুদ্র চাহিদার কিন্তু কোনো রকম সামগ্রিক চাহিদার উপরে কোনো রকম প্রভাব পড়বে না।
সেরকমভাবে বিক্রেতাও সমগ্র বাজারে একটা ক্ষুদ্র অংশ। সে তার দাম কি দামে বিক্রি করছে তার দাম দ্বারা কিন্তু সামগ্রিক বাজারের যোগানকে প্রভাবিত করতে পারে না। ক্রেতা চাহিদা করে আর বিক্রেতা যোগান দেয়। আর যখন একটা জিনিসের দ্রব্যের নির্দিষ্ট সময়ে সমস্ত ক্রেতার চাহিদাকে যোগ করো তাহলে এটাকে সামগ্রিক চাহিদা বলে, আর সমস্ত বিক্রেতার যোগানকে যদি যোগ করো তাহলে এটাকে সামগ্রিক যোগান বলে। তো একজন বিক্রেতার যোগান কিন্তু কি দামে নিচ্ছে না নিচ্ছে, কি দামে সে দিচ্ছে, সেটা বাজার যোগানকে প্রভাবিত করতে পারে না। আর চাহিদার বেলাও তাই, সে সমস্ত একজন ক্রেতা সমস্ত বাজারের একটা ক্ষুদ্র অংশ অধিকার করে, তার চাহিদা বাজারের চাহিদাকে প্রভাবিত করতে পারে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এই জন্য বলা হয় যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে বিক্রেতা হচ্ছে ফার্ম হচ্ছে দাম গ্রহীতা, মানে যা দাম শিল্প দিয়ে দেয় সেই মানে অন্যান্য ফার্মগুলো মিলিতভাবে তো শিল্প বলে, সেই শিল্প যা ফার্মে বিক্রি করবে যেই জিনিসটা তাকে সেই এক একটা ফার্মকে সেই জিনিসটা সেই দামেই বিক্রি করতে হবে। সুতরাং সে ক্রেতা হচ্ছে দাম গ্রহীতা। এইখানটা একটা ইয়েতে লিখে দিই যে বিক্রেতা হচ্ছে দাম গ্রহীতা, বিক্রেতা বরং বলা ভালো ক্রেতা বা বিক্রেতার কোনো সিদ্ধান্ত কিন্তু সামগ্রিক চাহিদা বা সামগ্রিক যোগানের উপর প্রভাব পড়ে না। তবে তোমাদের প্রশ্ন থাকে যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে কেন বলা হয় বিক্রেতাকে বা ফার্মকে দাম গ্রহীতা, তাই জন্য এইটা আলাদাভাবেই আমি লিখছি বিক্রেতা দাম গ্রহীতা, দাম নির্মাতা নয়, গ্রহীতা। অর্থাৎ দাম সে নিজের দামে বিক্রি করলে করতে পারে, কিন্তু সেটা সমস্ত বিক্রেতা সমস্ত ফার্মকে প্রভাবিত করবে না, সে একটা ক্ষুদ্র অংশে থাকে। ইন্ডাস্ট্রি শিল্প তাকে যা দাম বলে দিচ্ছে সেই দামেই তাকে বিক্রি করতে হবে, তাহলে বিক্রেতা। এবং 6 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় ছাড়া আর কোনো ব্যয় এখানে গ্রাহ্য করা হয় না। উপকরণগুলি সম্পূর্ণ গতিশীল, আরেকটা থাকে উৎপাদন ব্যয় ছাড়া অন্য ব্যয়, আমার জায়গা নেই তাই বলে দিচ্ছি, অন্য ব্যয় ধরা হয় না। ঠিক আছে, নেই না ধরা হয়। আমি জানি না তোমরা এটা বুঝতে পারছো কিনা। উৎপাদন লাস্টেরটা হচ্ছে উৎপাদন ব্যয় ছাড়া অন্য ব্যয় ধরা হয় না, এবং সমস্ত উপকরণগুলো গতিশীল। 7 নম্বর পূর্ণরূপে গতিশীল। উৎপাদনের উপকরণ হচ্ছে পূর্ণভাবে গতিশীল, সম্পূর্ণরূপে গতিশীল। তাহলে 6, এখানে 7 হচ্ছে গতিশীলতার মানেটা কি? গতিশীলতার মানে হচ্ছে যে কোনো উপকরণ যে কোনো জায়গায় স্থানে নিয়ে যাওয়া যায় এবং সেইখানটায় উৎপাদনের কাজ করা যেতে পারে। তো এইভাবে উৎপাদনের উপকরণ, এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, যেটা তোমরা 11-এ খুব ডিটেলে পড়েছো এবং পরের চ্যাপ্টারে পড়তে হবে আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুতরাং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা কম্পিটিটিভ মার্কেটের এই 7টা বৈশিষ্ট্য তোমাদের জানতেই হবে। আমি যেহেতু এটা পড়িয়ে ফেললাম, এটা মুছে ফেলছি। এরপরে এসো একচেটিয়া বাজার।
এরপরে এসো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। মানে ক্যারেক্টারিস্টিক্স অফ মনোবাজার। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। একচেটিয়া বাজার কি প্রথমেই বোঝা যাচ্ছে, ক্রেতার বিক্রেতার সংখ্যাকে একজন মাত্র ক্রেতা আর অসংখ্য বিক্রেতা। আমি বোধহয় উল্টোটাই বললাম, একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা। একজন বিক্রেতা এবং অসংখ্য মনোপলি নামটা থেকেই বুঝতে পারছো যে এখানে বিক্রেতা কিন্তু একজন থাকবে, বিক্রেতা একজন আর অসংখ্য ক্রেতা, অনেক ক্রেতা থাকতে পারে। তো বিক্রেতা যখন একজন, সে কি করে ইচ্ছে মতন দামটা সেট করে, তাই তো? যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখেছিলাম যে ইন্ডাস্ট্রি যেই দামটা বলে দিচ্ছে এক একটা ফার্মকে সেই দামেই কিন্তু বিক্রি করতে হচ্ছে। কিন্তু এর বেলা তা নয়, এ তো একাই একজনই সমস্ত বাজারে, মানে এর বেলায় হচ্ছে ফার্মার ইন্ডাস্ট্রি ধারণায় এখানে একজন, মানে একটা ব্যক্তি একটা ফার্ম, সে ফার্মও একজন আর ইন্ডাস্ট্রিও একজন, শিল্পও একজন, কারণ সে তো একজন, তাকে নিয়েই শিল্প। তো সেই জন্য কি হচ্ছে, এ হচ্ছে দাম গ্রহিতা নয়, দাম নির্মাতা। তাহলে এখানে একচেটিয়া বাজারে বিক্রেতা, মানে এখানে একচেটিয়া কারবারি এটা বুঝতে পারছি কিনা? একচেটিয়া কারবারি মানে যারা একচেটিয়া একা বিক্রি করছে, তাহলে সেই ফার্ম সে নিজের ইচ্ছে মতন দামে, মানে কম দামে বেশি পরিমাণ জিনিস বিক্রি করতে পারে বা বেশি দামে কম পরিমাণ জিনিস বিক্রি করতে পারে, এটা তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই জন্য বলছে একচেটিয়া কারবারি দাম নির্মাতা, এখানে কিন্তু সে গ্রহিতা হয় না। তাহলে এইটা একটা ব্যাপার। আর তৃতীয় হচ্ছে, এ যা উৎপাদন করে একচেটিয়া কারবারি, এ যা দ্রব্য উৎপাদন করে, যা দ্রব্য বিক্রয় করে, তার ঘনিষ্ঠ পরিবর্তন বা বিকল্প থাকে না। এ যা বিক্রি করে একচেটিয়া কারবারি, যেসব দ্রব্য বা সেবা উৎপাদন করে সে কিন্তু একাই করে, তার কোনো ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে না। যেমন ধরো এই সরকার বিদ্যুৎ যে সরবরাহ করছে, বিদ্যুৎ যে বিক্রি করছে, তার কিন্তু সরকার একাই একজন মাত্র বিক্রেতা, তার কোনো ঘনিষ্ঠ পরিবর্তন নেই, থাকে না। তো সেই জন্য যেমন ধরো রেল যে পরিষেবাটা আমরা নিচ্ছি, সেই রেলের পরিষেবা একমাত্র সরকার থাকে, অন্য কোনো কারবারি থাকতে পারে না। আচ্ছা, এই বিষয়ে আমি একটা জিনিস বলে দিই যে একচেটিয়া বাজারের উদ্ভব কেন হয়। এত গরম আজকের দিনটা না, একটু আমার টিস্যু দরকার হচ্ছে, ঘাম ধরছে। তো একচেটিয়া যে কারবারি,
তাদের কি হচ্ছে যে এখানে আমি বলতে গিয়ে বললাম যে রাষ্ট্র একা কোনো দ্রব্য বিক্রি করছে। তো এরকমও হতে পারে যে সরকার হয় নিজে ভোগ করছে কোনো উৎপাদনের অধিকার বা বিক্রির অধিকার, বা আইন বলে অন্য কোনো ফার্মকে এই অধিকার দিতে পারে যে তুমি এসো, তুমি করো, আমি এখানে আর অন্য কেউ থাকবে না। বিদ্যুৎ উৎপাদনের জন্য এরকম হতেই পারে যে কোনো ব্যক্তিগত উদ্যোগকে কোনো প্রাইভেট কোম্পানিকে বললো তুমি সামলাও, এখানে কিন্তু আর অন্য কোনো আইন বলে এটা একমাত্র সরকার করতে পারে যে অন্যান্য ফার্মের ইয়েতে রোধ করে নিজে প্রবেশ করতে পারে যে একচেটিয়া কারবার করার জন্য, বা নিজে না করে কেউ একজন অন্য ফার্মকে ডেকে সেই দ্রব্য উৎপাদন করতে পারে। এই জন্য একচেটিয়া কারবারের উদ্ভব হয়, মানে এটা একটা কারণ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। তাই এর কোনো ঘনিষ্ঠ পরিবর্তন অন্য কোনো ফার্ম একই জিনিস একই দ্রব্য বিক্রি করবে, এটা একটা ব্যাপার। আর 4 নম্বর হচ্ছে নতুন ফার্মে প্রবেশ রুদ্ধ। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক রুদ্ধ মানে বন্ধ, মানে নতুন কোনো ফার্মে ইন্ডাস্ট্রিতে ঢোকা এখানে নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ। কারণ সরকার অনেক সময় আইন বলে অন্য কোনো ইন্ডাস্ট্রিকে অন্য কোনো ফার্মকে দেবে না, সে একা ভোগ করবে। আমি যেমন বলেছি রেল, তারপরে আমরা আগে দেখেছি পোস্ট অফিসটাও তাই ছিল, ডাক আর কি ডাক বিভাগ। তো এখন তো ডাক বিভাগ আছে নামে মাত্র, যাই হোক ডাক বিভাগের কাজ। এইগুলো কি হচ্ছে, এইগুলো অনেক সময় সরকার ঠিক করে যে একা উৎপাদন করবে না অন্য কোনো ফার্মকে আমি আইন বলে আনতে পারি, কিন্তু তার কোনো ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে না। তো মোটামুটি এই হচ্ছে তোমার একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। এবার যেটা আমরা করাবো, মানে আমাদের এটা হয়ে গেল বৈশিষ্ট্যগুলো। আর আমরা তার মানে দ্বিতীয় বৈশিষ্ট্য করে ফেললাম। এবার এসো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া কার্যত প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এক উপস্থিতি থাকে, না একেবারে একচেটিয়ামূলক বাজারের উপস্থিতি থাকে, কিন্তু এই দুটো নিয়ে আরেকটা বাজার গড়ে ওঠে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। এটা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি মাত্রায় থাকে, মানে আমরা কমনলি এটাকে দেখতে পাই। আসলে প্র্যাকটিক্যালি এই রকম ফার্ম বা এইরকম ইন্ডাস্ট্রিগুলোকে আমরা দেখতে পাই। সেটা কীরকম না, খানিকটা পূর্ণ প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য থাকবে এবং খানিকটা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো থাকবে। তো এই দুটো যখন একসঙ্গে মিলে যায় তখন আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দেখতে পাই, মানে এটাই প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই। তা প্রথম একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কি হচ্ছে, এখানে ওই পূর্ণ ওই প্রতিযোগিতামূলক বাজারের মতন অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি থাকে।
তাহলে প্রথম তোমরা এটাই লিখতে পারো যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খানিকটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য থাকবে এবং খানিকটা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য থাকবে। দু রকমের বাজারের বৈশিষ্ট্যর আমরা সহাবস্থান এখানে দেখতে পাই। তার মানে ক্রেতা এবং বিক্রেতা এখানেও অসংখ্য, ক্রেতা ও বিক্রেতা সংখ্যা অসংখ্য। তাই যদি হয় তাহলে এর সঙ্গে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিভাবে আমরা আলাদা করছি দেখো। এটা যেমন 1 নম্বর। 2 নম্বরটাও কিন্তু এক, যে সমজাতীয় দ্রব্য বিক্রি করতে পারে কিন্তু আবার পৃথকীকৃত দ্রব্য বিক্রি করতে পারে। তাহলে দ্রব্যের কি ব্যাপার হচ্ছে, এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কারবারি বলতে পারো বা ফার্ম বলছি এখানে, যে দ্রব্য বিক্রি করে তা সমজাতীয় হতে পারে বা পৃথকীকৃত বা ডিফারেন্সিয়েটেড দ্রব্য হতে পারে। এটাকে কি বলে? ডিফারেন্সিয়েটেড দ্রব্য হতে পারে বা গুডস। ফার্ম যে দ্রব্য বিক্রি করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতন সমজাতীয় দ্রব্য বিক্রি করে, যার কোনো ঘনিষ্ঠ দ্রব্য থাকবে না, ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে না, সমজাতীয় হতে পারে। আবার পৃথকীকৃত দ্রব্যও হতে পারে, ডিফারেন্সিয়েটেড দ্রব্যও হতে পারে। অর্থাৎ কিনা এখানে এই যে পার্থক্যটা দেখা যায় কিসে থাকবে, হয় মোড়কে, নয় লেবেলে, নয় ব্র্যান্ডে, এইরকম কিছু না কিছু। একই দ্রব্য বিক্রি করছে কিন্তু তাতে কিছু না কিছু নিজের, ধরো মোবাইল একই মোবাইল বিক্রি করছে কিন্তু কিছু কিছু ফিচার্স হয়তো একই অন্য মোবাইলে বেশি, তো বেশি কম দামটাও বেশি কম হয়ে যাচ্ছে। তো এইভাবে এরও ক্রেতা আছে, ওরও ক্রেতা আছে, তো এইভাবে ক্রেতাও অসংখ্য, বিক্রেতাও অসংখ্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যটা এখানে দেখতে পাচ্ছি। আবার কি দেখতে পাচ্ছি যে আরেকটা হচ্ছে যে ফার্মের অবাধ প্রবেশ এখানেও দেখতে পাচ্ছি। ফার্মের এটাও কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতন ফার্মের অবাধ প্রবেশাধিকার থাকে। তাহলে 1 আর 3 নম্বরটা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতনই হয় তাহলে আমরা এটাকে চিনবো কি করে? চিনবো এখানে যে দ্রব্য বিক্রি হচ্ছে সেটা সমজাতীয় হতে পারে, আবার কোনো সময় দেখি পৃথকীকৃত হতে পারছে। তাহলে এই হচ্ছে আরেকটা জিনিস এখানে থাকে যে বিজ্ঞাপন ব্যয়। আমরা যেটা দেখেছি যে যেহেতু এখানে পৃথকীকৃত দ্রব্য কিছুটা ওই যে বললাম ব্র্যান্ড, লেবেল, প্যাকেজিং, এগুলো যদি আলাদা আলাদা থাকে তাহলে তো একটু বিজ্ঞাপনের দরকার আছে যে তুমি কেন একই হেয়ার অয়েল এই ব্র্যান্ডের না কিনে অন্য ব্র্যান্ডের কিনবে, বা টুথপেস্টের সময় অনেক সময় বিজ্ঞাপন তোমরা দেখবে যে আপকে পেস্ট মে নামক হ্যাঁ না কি বলে কি একটা যেন বলে যে আমাদের পেস্টে এই আছে। তাহলে এই জিনিসটা কেন প্রয়োজন? একই তো টুথপেস্ট বিক্রি করছে, কেন এটা প্রয়োজন না যেহেতু যারা পৃথকীকৃত দ্রব্য উৎপাদন করছে তাদের একটু বিজ্ঞাপন দিতে হয়। তাহলে এই বিজ্ঞাপন ব্যয়টা দেখা যায় এখানে, যেটা আমরা পূর্ণ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা একচেটিয়া বাজারে দেখতে পাই না। তো এইগুলোর উদাহরণ কি, টুথপেস্ট, হেয়ার অয়েল, যে কোনো তুমি ওই ক্রিম বলো, সাবান বলো, বডি ওয়াশ বলো, এইগুলোকে আমরা দেখতে পাই যে হ্যাঁ একই জিনিস, ওরা সবাই হয়তো বডি ওয়াশই বিক্রি করছে, কিন্তু কারো বডি ওয়াশে সুগন্ধে ভরপুর, কারো বডি ওয়াশে, এটা বোঝাবার জন্য একটা বিজ্ঞাপন দরকার। আর এই বিজ্ঞাপনের জন্যই এইখানটা একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, এইখানটায় একচেটিয়া বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে এটা আলাদা। ওই দুটোতে দেখেছিলাম শুধুমাত্র উৎপাদন ব্যয়টাই ধরেছে, এখানে কিন্তু বিজ্ঞাপন ব্যয়টা রয়েছে। আর মোটামুটি যা বললাম তাই, এইটা একটুখানি দেখে নেবে, তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারও আমরা পড়া হয়ে গেল। এবার আমরা অলিগোপলি। লাস্ট আমরা অলিগোপলি বাজারে বৈশিষ্ট্য। অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য পড়াতে গেলে কি, এখানে অল্প সংখ্যক ক্রেতা, ঠিক আছে, এখানে ক্রেতার সংখ্যা বিক্রেতার সংখ্যা, ক্রেতা না বিক্রেতা দিয়ে আগে আসি, বিক্রেতার সংখ্যা অল্প। এবারে অল্প বলতে কি বোঝাচ্ছি, এই যে অল্প, অল্প বলতে আমি কি বোঝাচ্ছি, এটা একাধিক হতে পারে, আবার অল্প সংখ্যক হতে পারে, কিন্তু সংখ্যাটা কতটা সেটার কোনো পরিমাপ নেই। সেই সংখ্যাটা ধারণা করতে হবে যে অসীম নয়, মানে প্রচুর প্রচুর সেরকম নয়, অল্প সংখ্যক। যেমন ভারতবর্ষে গাড়ি নির্মাতা বলতে পারো, যারা গাড়ি মানে বিক্রি করছে, তাদের কিন্তু সংখ্যা অল্প এবং তাদের ক্রেতার সংখ্যাও অল্প। এবার ক্রেতা এবং বিক্রেতা উভয় লিখতে পারো, ক্রেতা এবং বিক্রেতা লিখতে পারো। আমি ক্রেতা এবং বিক্রেতা সংখ্যা অল্প। অল্প বলে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এটা একাধিক হতে পারে আর অসীম হবে না, মানে একাধিক থেকে অসীমের মধ্যে। যদি ধরো দুজন, যদি দুজন থাকে তখন আমরা এটাকে ডুওপলি বলি। এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে আসতে পারে যে যদি বিক্রেতার সংখ্যা, বিক্রেতা এখানে ফার্মকে বোঝাচ্ছি, সংখ্যা দুইজন হয়, তবে তাকে বলা হয় ডুওপলি। তাহলে তাকে ডুওপলি বলা হয়। এখানে এক নম্বর হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অল্প, আর যদি বিক্রেতার সংখ্যা দুজন হয় তাহলে একে ডুওপলি বলা হয়। আর এখানে আমরা দেখছি একটা জিনিস, যে যদি সমজাতীয় দ্রব্য হয় তাহলে বিশুদ্ধ অলিগোপলি, এরাও কিন্তু সমজাতীয় এবং পৃথকীকৃত দ্রব্য বিক্রি করতে পারে। কিন্তু যদি দ্রব্য সমজাতীয় হয়, সমজাতীয় দ্রব্য বিক্রি হয়,
সেই বাজারকে বলা হবে বিশুদ্ধ অলিগোপলি বলা হয়, বিশুদ্ধ অলিগোপলি বলা হয়। মানে অলিগোপলি বলতে পারো এটা একটা প্রকারভেদ, বিশুদ্ধ অলিগোপলি এবং পৃথকীকৃত বা ডিফারেন্সিয়েটেড অলিগোপলি। তাহলে বিশুদ্ধ অলিগোপলি বলা হয়। আমি এখানে বৈশিষ্ট্যের মধ্যেই দিচ্ছি, কারণ কি বৈশিষ্ট্যটা এইগুলো দিয়েই বুঝতে হবে। যদি দ্রব্য সমজাতীয় বিক্রি হয় তবে সেই বাজারকে, সেই অলিগোপলির বাজারকে বিশুদ্ধ অলিগোপলি বলা হয়। আর যদি পৃথকীকৃত মানে কয় দীর্ঘিকার কয় ডিফারেন্সিয়েটেড বলা হয়, মানে আলাদা আলাদা দ্রব্য বিক্রি হয় তবে তাকে কি বলা হয়? পৃথকীকৃত অলিগোপলি বলা হয় বা ডিফারেন্সিয়েটেড অলিগোপলি বলা হয়। তাহলে এই হচ্ছে অলিগোপলির আর একটা জিনিস অলিগোপলিতে আমরা দেখতে পাই যে এখানে ফার্মগুলো পরস্পর নির্ভরশীলতা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে মুছে দিয়ে দিচ্ছি। এটা ৪র্থ নম্বর পয়েন্টটা হচ্ছে ফার্মের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। তার মানে আমি কি বলতে চাইছি, মানে এটা কিন্তু মনোপলির মতো না যে একজন বিক্রেতা একা যা খুশি দামে যা খুশি পরিমাণে বিক্রি করছে, বা পূর্ণ প্রতিযোগিতার বাজারও নয় যে আমাকে ইন্ডাস্ট্রি যেই দামটা দিয়ে দেবে আমি সেই দামে বিক্রি করছি। এইটা হচ্ছে একজন ফার্ম যদি কোনো সিদ্ধান্ত নেয় যে আমি এই দামে এই পরিমাণ দ্রব্য বিক্রি করব, তার প্রভাব কিন্তু অন্যদের মধ্যেও পড়বে, অন্য ফার্মের মধ্যেও পড়বে। তাই জন্য ফার্মগুলো সবসময়, যেহেতু অল্প সংখ্যক না, চিন্তা করো অল্প সংখ্যক যদি থাকে, আমি বারবার বলেছি যে আমাদের এখানে উদাহরণ হচ্ছে গাড়ির উদাহরণ ছাড়া আমার এই মুহূর্তে কোনো উদাহরণ মাথায় আসছে না, যে গাড়ি নির্মাতারা এক গাড়িটা সম্পূর্ণ গাড়ি কোন ফার্ম কিভাবে বিক্রি করছে, কি দাম নিচ্ছে, সেটা কিন্তু অন্যান্য গাড়ি শিল্প বা অন্যান্য গাড়ি নির্মাতাদের উপরে পড়বে। তো যেহেতু অল্প সংখ্যক ফার্ম, মানে অল্প সংখ্যক বিক্রেতাকে নিয়ে ইন্ডাস্ট্রি গঠিত, তাহলে ফার্মের মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, যেটা অন্যান্য বাজারে আমরা দেখতে পাই না, তো এই হচ্ছে তোমাদের অলিগোপলি বা পুরো সম্পূর্ণ বাজারের প্রকারভেদ আমি বলে দিলাম। আর একচেটিয়া বাজার মানে পূর্ণ প্রতিযোগিতা বাজার পড়া হয়েছে, তোমরা একটা পূর্ণ প্রতিযোগিতার বাজার 11 থেকেও পড়ছো, 12-এ আরেকবার পরের চ্যাপ্টারেও পড়বে পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতা বাজার পড়বে, সেখানে দাম কি করে নিরূপিত হচ্ছে, কি হচ্ছে, চাহিদা যোগানের কি কারবার হচ্ছে, সেটা আমরা পরে দেখব। তাহলে ওইটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মনোপলি বা একচেটিয়া বাজার। তারপরে পড়লাম আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার। আচ্ছা, এটার কনসেপ্টটা আমাদের অধ্যাপক চেম্বারলিন দিয়েছে, মানে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের যে কনসেপ্ট ধারণা, সেটা অধ্যাপক চেম্বারলিন দিয়েছে। আর তারপরে আমরা আসছি অলিগোপলি।
তো এই হচ্ছে পুরো বাজারের ব্রোকারকে এবং বাজার কাকে বললাম। তোমরা প্লিজ ভিডিওটা দেখবে আর দেখে আমাকে লিখবে যে দিদি বুঝতে পেরেছি বা পারিনি।